তার ভালোবাসা, তার জড়িয়ে ধরাটা যতটা ইন্টেন্স, তার প্রতিশোধ ততটাই ইন্টেন্স। শক্তরা মরে আগে, নমনীয় বাঁচে বেশি। তোমরা তো আমার কলজের টুকরোর মতন, আমাদের ছেলে মেয়ে তোমরা, তোমাদের মধ্যে আমি না মিশতে পারলে আমি লিখবো কেন কথা? তাহলে যে ভালোবাসা কোনো শিকল নয়, ভালোবাসা আসলে মুক্তি দেয়। আমরা তো কাঠবেড়ালি, বড় তো কেউ নই। অন্ধ বিশ্বাসের উত্থান একটা খুব বিকৃত এবং ভয়াবহ রূপ নিচ্ছে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বং বুকিশ। আমি মোহনা। তো আজকে এখনও আমি রয়েছি 49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবং সাথে পেয়ে গিয়েছি আমার অন্যতম প্রিয় লেখক দেবজ্যোতি ভট্টাচার্য স্যারকে, যার যাত্রী, ঈশ্বরপুরের প্রেম কথা বারংবার আমি লোককে সাজেস্ট করেছি। তো আশা করি সবাই পড়েছেন। আপনাকে স্বাগত স্যার আমাদের পেজে। তো আমার প্রথম প্রশ্ন হলো, আপনি যে এত বই লিখেছেন, উপন্যাস, ছোটদের জন্য বই, গল্পগ্রন্থ, অনুবাদ, কোনো একটা বই যেটা মানে আপনার মনে আছে লিখতে গিয়ে আপনি প্রচণ্ড এনজয় করেছেন? এনজয় মানে কি আনন্দ পাওয়া? আসলে আনন্দ না নাড়া পাওয়া যদি বলো তাহলে যাত্রী। আচ্ছা। আর এই যে এবারে আরেকটা আমার কাজ লিখলাম, সেটা হচ্ছে শ্যাওলা ভেসে যায় বলে। এই দুটো বই আমাকে কিন্তু লিখতে গিয়ে আমি সবচেয়ে বেশি ইনভলভড হয়ে গেছি, ইমোশনালি ইনভলভড হয়ে গিয়েছি। আর দ্বিতীয় প্রশ্ন হলো এখান থেকেই, যে আপনি তো লেখক হিসেবে কাজ, মানে লেখক হিসেবে তো আছেনই, অনুবাদক হিসেবে কাজ করেছেন, তারপর এখন প্রকাশক। তো কোন পেশাটা সব থেকে মানে আপনার পছন্দের? ব্যক্তিগতভাবে লেখা, কারণ ওটা আমার নিজের জন্য, তো নিজের সবচেয়ে আনন্দের জন্য। আর তারপরেই কিন্তু প্রকাশনা, কারণ লেখা যেমন একটা ক্রিয়েটিভ কাজ, প্রকাশনাও কিন্তু তেমনই ক্রিয়েটিভ কাজ। একটা বইকে জন্ম দেওয়া, তাতেও কিন্তু একই রকম আনন্দ থাকে। এই দুটোই। এবার একটু আপনার বইতে ঢুকবো। সেটা হচ্ছে যে যাত্রীতে আমরা দেখি যে শোভন হচ্ছে বাংলা যে ফোক সং, সেটাকে আর্কাইভিং করার জন্য সে মানে তার জীবনকে উৎসর্গ করে দেয়। তো এই যে ফোক সং আর্কাইভিং, এই ভাবনাটা নিয়ে যে একটা উপন্যাস লিখতে হবে, স্যার এটা কীভাবে ভাবনা এলো আপনার মাথায়? শোভন কোনো কাল্পনিক চরিত্র নয়, শোভন সত্যিই আছে, নদিয়া জেলার একটি ছেলে, এবং সে এই কাজটাই করে ঘুরে ঘুরে সারা জীবনকে সত্যি এতে উৎসর্গ করে দিয়েছে সে। কিন্তু এইটুকু বীজ, তারপরে তার যে যাত্রা, সেটা কিন্তু একটা কম্পোজিট গল্প। কম্পোজিট গল্প মানে বিভিন্ন মানুষের বিভিন্ন চরিত্রগুলোকে জুড়ে 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 শোভনের টোটাল জীবনটা তৈরি হয়েছে। উদ্দেশ্যটা ছিল সমাজের এই গতিটাকে দেখানো, যে আজকের সমাজে এখন পরিবর্তিত রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিস্থিতিতে এই ফোক সংটাকে একটা বিক্রয়যোগ্য কমোডিটিতে বদলে দেবার চেষ্টা তো করবেই সমাজ, এটা বৈশিষ্ট্য ধনতন্ত্রের। এবং সেটা করতে গিয়ে তার ওপরে বিক্রির জন্য যে পলিশটা লাগানো, তাতে যে রাজনৈতিক হাতগুলো তার মধ্যে আসা, সেগুলোও আসবে, এটা একটা সামাজিক প্রসেস। আমার উদ্দেশ্য ছিল ওর মধ্যে খুঁজে দেখা যে ফোক সংয়ের সেই আত্মাটা আছে কিনা, যে এই ঝড়ঝঞ্ঝার মধ্যেও স্থিত থাকে, ধ্রুব থাকে এবং বেঁচে থাকে, সে আছে কিনা। এবং সেই আত্মার প্রতীক হলো শোভন, এবং সে থাকে, সে বেঁচে থাকে। আর এই যাত্রীতেও প্লাস ঈশ্বরপুরের প্রেম কথাতেও আমরা যে দুই মেন পুরুষ চরিত্রকে দেখি, তাদেরকে আমরা এরম দেখি যে তারা ঠিক মানে টলিউডি, বলিউডি যে সিনেমা বা আমাদের যে আজকাল সাহিত্য লেখা হচ্ছে, সেখানেও যে পুরুষ চরিত্র তার থেকে বেশ ভিন্ন। কারণ তারা নমনীয় হতে জানে, তারা কাঁদতে জানে ব্যর্থতা পেলে। তো এই যে একটা অন্য রকমের পুরুষ মানে চরিত্র সৃষ্টি করা, এটা কেন? সম্ভবত এটা আমার বড় হয়ে ওঠার ভূমিকা আছে এর পেছনে। কারণ আমি খুব ছোটোবেলায় বাবাকে হারাই। আমরা কিন্তু 4 দিদি, মা, কাকিমা, মেয়েদের শাসনে, মেয়েদের সোহাগে, তাদের যত্নে আমার বড় হয়ে ওঠা ছোটোবেলা থেকে। যার জন্য কিন্তু আমি কতগুলো জিনিস আমার মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছিলেন। সেটা হচ্ছে শক্তরা মরে আগে, নমনীয় বাঁচে বেশি। যখন ঝঞ্ঝা আসে, দুর্যোগ আসে, যে গাছটি নমনীয় সে কিন্তু নিচু হয়, তারপরে আবার উঠে দাঁড়ানোর সুযোগ পায়। আর যে মাথা খাড়া করে থাকে সে চাঁদ সদাগর হয়, দাঁড়িয়ে ডোবে। আচ্ছা, এই শিক্ষা তো আমার রক্তে আছে। আমি আমার নিজের জীবনে তাকে পালন করে চলেছি, আমার সাহিত্যে আমার চরিত্ররাও তাকে পালন করবে। আর নতুন কি? আর সেই জন্যই হয়তো মানে যাত্রীতে ওসমান এই কথাটা বলে যে পুরুষ হতে গেলে ভেতর থেকে আগে নারী হতে হয়, তারপর পুরুষ হতে হয়। হ্যাঁ, একেবারে সত্য। তার কারণ নারী মানে স্রষ্টা, যে তৈরি করে, নারী মানে রক্ষক, যে সেই সৃষ্টিকে যত্ন করে গড়ে তোলে, বাড়িয়ে তোলে। আর ওসমান পুরুষ বলতে কিন্তু একজন পূর্ণ মানুষের কথা বলেছে। পূর্ণ মানুষ হতে গেলে তার যাত্রা শুরু হবে
নারী থেকে। তারপর সে হয়তো পৌরুষে উত্তীর্ণ হবে বা পৌরুষে পৌঁছবে, কিন্তু তার যাত্রার সূচনা কিন্তু সেই জায়গা থেকে হওয়া প্রয়োজন। সেই নমনীয়তা, সেই স্নেহ দিয়ে আগলে রাখা, এবং সবচেয়ে বড় কথা সেই অসীম সহনশীলতা। দুটো জায়গায় এই সহনশীলতা আসে, একটা হচ্ছে পাহাড়ের, একটা হচ্ছে সমুদ্রের, একটা হচ্ছে মেয়েদের। এই বৈশিষ্ট্যটা তো আর কোনো নেই। ফলে সেটাকে যদি আমি না শিখতে পারি তাহলে আমার কী লাভ হলো? আর এই একইভাবে আপনার উপন্যাসে আমি বারবার দেখি যে নারীদের চরিত্রের রিপ্রেজেন্টেশন, মানে সমাদৃতার রিপ্রেজেন্টেশন দেখে আমি মুগ্ধ হয়ে বসেছিলাম পুরো। কারণ আমি সাধারণত বিশ্বাস করতাম যে পুরুষদের লেখা উপন্যাসে মহিলারা ঠিকভাবে কখনোই রিপ্রেজেন্ট হন না। চিরকালই কোনো লেখিকার দ্বারা যখন লেখা হয় তখন সেটা পুরোপুরি মনে হয় বোঝা যায়, কিন্তু পুরুষদের দ্বারা হয় না। কিন্তু এই পুরো ধারণাটা আপনি আমার ভেঙে দিয়েছেন সমাদৃতার রিপ্রেজেন্টেশন দিয়ে। শুধু তাই নয়, ঈশ্বরপুরের যে দেবুর যে বৌদি তার রিপ্রেজেন্টেশন দিও। সুতরাং মানে এই যে ছক ভাঙা ব্যাপারটা, এইটা মানে কিভাবে এবং কেন? এটা ছক ভাঙা মানে তুমি বলছো প্রচলিত সাহিত্যের ছক ভাঙা। আমি বলবো এটা ছকের, জীবনের ছকের, জীবনের সত্যিকারের ছকটাকে আমি যাকে সত্যিকারের জীবনের ছক বলে মনে করি তাকে ধরবার চেষ্টা করা। সেখানেই ওদের চরিত্রগুলো আসে। আরও একটা কথা খেয়াল করবে, এই চরিত্রটা কিন্তু কেউ খুব আদর্শ নারী ব্যাপারটা নয়। না, দোষে গুণে আলোয় আধারে ওই জিনিসটি যে সম্পূর্ণা যে হয় তার কিন্তু দোষে গুণে হয়। আর আমি যখন তাকে সেলিব্রেট করব তখন তার দোষ গুণ, তার সঙ্গে দোষ, তার আলোর সঙ্গে কালো সবটাকে নিয়ে তাকে সেলিব্রেট করব। আমার চরিত্রটা কিন্তু আসলে সেই উদযাপন, সেই স্মৃতি। আর এবার একটু অন্য বইতে যাই, সেটা হলো যে ডারউইনের ডায়েরি বইটা লেখার মানে এটা তো সম্পূর্ণ অন্য একটা বিষয় নিয়ে লেখা। তো ওটা লেখার সময়ের অনুভূতি বা কিভাবে লিখলেন এটা যদি একটু বলেন। ব্যক্তিগতভাবে আমার আরেকটা আনন্দের কাজ হচ্ছে ঘুরে বেড়ানো, ট্রেক করা। অনেক দুর্গম জায়গায় সারা জীবন ট্রেক করে বেরিয়েছি, এখনও নিয়মিত যাই, ঘুরি। ফলে খুব স্বাভাবিকভাবেই ডারউইন আমাকে টেনেছেন। আরও একটা জিনিস এখন বুঝতে পারি যে গত প্রায় 1 দশক ধরেই যেটা দেখছি যে অন্ধবিশ্বাসের উত্থান একটা খুব বিকৃত এবং ভয়াবহ রূপ নিচ্ছে, আবার বেড়ে যাচ্ছে, ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এবং এই রূপটার এবার তোমাকে একটা অন্য কথা হবে, একটু অপ্রাসঙ্গিক হবে, এর প্রথম শিকার যথারীতি মেয়েরা হচ্ছে একদম। এবং আরও এবার তার জালটা তারপরে আরও ছড়িয়ে পড়ছে। সম্ভবত এটাও আমার ব্যাকএন্ডে কোথাও কাজ করেছিল, কারণ এই অন্ধবিশ্বাস থেকে উত্তরণের অন্যতম প্রধান পুরোহিত তো একজন ডারউইন। তাই তার জীবন কথা, তার যাত্রার গল্পটা আমি লিখেছি সম্ভবত এই একটা আলোর খবরকে আবার রেখে দেওয়া। দুমলাটে থাকলে তো ওটা থেকে যায়, রেখে দেওয়া যদি কোনো সাহায্য হয়। আমরা তো কাঠবেড়ালি, বড় তো কেউ নই। এই যে সেতু বন্ধন, মানুষে আলোর দিকে সেতু তৈরি করা, একটা ইট, একটা ছোট্ট পাথরের টুকরো, এইটুকুই যতটুকু পারি। এই জন্য আর এই যে আপনি বললেন যে এই যে কুসংস্কার আবার ফিরে আসছে, তার যে শিকার যে প্রথম নারীই হচ্ছে, তো এটা থেকেই মানে প্রশ্নটা আমার যেটা আগে ছিল যে চিরকালই নারীদের দোষী করা হয় যে কোনো কিছুতে, সেটা যা সিচুয়েশন হয়। মানে যাত্রীতে যদি আমরা দেখি সমাদৃতার যে চরিত্রটা, সমাদৃতার চরিত্রকে বারংবার ওই চরিত্রকেই দোষ দেওয়া হবে চিরকাল। কিন্তু আপনি যেভাবে ওটা এক্সপ্লেন করেছেন যে সমাদৃতার পয়েন্ট অফ ভিউটাও, সেইটা আমাকে খুব মুগ্ধ করেছিল। তো সমাদৃতা এবং বিবি, হ্যাঁ বিবিরও, হ্যাঁ একদম মানে ক্লাসিক্যাল বাঙালি মধ্যবিত্ত পরিবার বিবি যেটা করছে তাকে তো ভয়ঙ্করভাবে নিন্দে করবে। কিন্তু তুমি যদি বিবির জায়গায় দাঁড়াও, তুমি কি নিন্দে করতে পারবে? মেয়ে বলে কি তার উচ্চাসা থাকতে নেই? মেয়ে বলে কি তার শক্ত সিদ্ধান্ত নিতে নেই? তার কি উৎসর্গই করতে হবে সব? আমার প্রশ্নটা ওই জায়গায় দাঁড়িয়ে থাকে যে পুরুষের সমান নারী, এই কথাটা আসবে কেন? দুটো ইন্ডিপেন্ডেন্ট অস্তিত্ব। আর একজন মহিলা হতে গেলে তাকে পুরুষের সিদ্ধান্ত করে দেওয়া যে সদ্গুণ, তার এপিটম কেন হতে হবে? কেন সে বীরের মতন নিজের ভালোটার সঙ্গে নিজের মন্দটাকে নিয়েও গর্বের সঙ্গে বাঁচবে না? এই জায়গায় আর আরও একজন নারীকে বোধহয় আমরা মিস করলাম, সেটা হচ্ছে যে শোভনের পরবর্তীকালে যে স্ত্রী হবে তার যে চরিত্রটা। কারণ চিরকালই আমরা দেখি যে স্টুডেন্ট টিচার এরম ব্যাপারটাকে চিরকালই একটা তির্যক নজরে দেখা হয়, তো সেইটাও একটা বোধহয়। হ্যাঁ, এবং ওখানেও আরও একটা ব্যাপার খেয়াল করবে, ওকে কিন্তু আমি গড়েছি, ওকে আমি একদম একতাল মাটি থেকে তিল 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 করে ওকে কিন্তু একজন পূর্ণ
নারী এবং পূর্ণ মানুষ হিসেবে আমি গড়ে তুলেছি। এই চরিত্রটা কিন্তু শোভন বা এরা যেমন অনেকটা তৈরি হয়ে এসেছে, ও আমার মেয়ে, একদম। কারণ আমি ওকে জন্ম দিয়েছি, ওকে আমি হাতে করে শিখিয়ে পড়িয়ে বড় করে বিয়ে দিয়ে সংসার করিয়েছি। কাজে যাত্রীটা সে অর্থে আমার একটা জীবনেরও গল্প, একটা আমার মেয়ে তৈরি বের করেছি, তাকে বড় করে একটা সুপাত্রের সঙ্গে জুড়ে দিয়ে আমি করেছি বলতে পারো, সেভাবেও একটা ইন্টারপ্রিটেশন নিতে পারো। আর একটা প্রশ্ন হলো যে আপনি একটা অসাধারণ জিনিস করেন, সেটা হচ্ছে আমি জানি না কিভাবে করেন। আপনি আমাদের জেনারেশনের মানুষ নন, কিন্তু আপনি বড্ড ভালোভাবে আমাদের জেনারেশনকে ব্যাখ্যা করেন। আমি জানি না কিভাবে, কারণ আপনি লেখেন যে দেবু যেন ভাবছে যে দেবুর সমস্ত কিছুতে বাকিরা সব স্বপ্ন জুড়ে বসে আছে। মানে দেবু কি করছে সেটা মেন কথা নয়, কারণ বাকিরা স্বপ্ন জুড়ে বসে আছে। তো এটা তো মানে হামেশাই আমাদের প্রতিদিনের জীবনে ঘটছে। তো এই আমাদের জেনারেশনকে এত ভালোভাবে কিভাবে আপনি বোঝেন? না, আমার কাজের জন্যই আমাকে ঘিরে থাকে তোমাদের জেনারেশন, কাজে তাদের সঙ্গে আমার নিবিড় যোগাযোগটা তো সবসময়ই থাকে, এটা তো এক। আর 2 নম্বর আরও একটা কথা, আমি যখন সময়ে আর বাঁচব না, তোমাকে আমি চিনতে না পারা মানে আমি আর এই সময় বেঁচে নেই, তখন আমি লেখার অধিকার হারাবো যে। কাজেই ওই ভয়ে পাছে লেখার অধিকার হারাই, তাই আমি তোমাদের চিনতে থাকি, ক্রমাগত চেনার চেষ্টা করতে থাকি, না হারাই। এবং এই কাজে ট্রামে, বাসে, মেট্রোয়, রাস্তায় ঘুরে বেড়ানোর কত মজার দৃশ্য দেখি জানো। আমি যেমন ধরো 1-2টি ছেলে মেয়েকে গত বছর ওই প্রথম যখন কলেজের সেশনটা শুরু হয়, তারা ধরো কেউ বারুইপুর থেকে আসছে, কেউ বারাসত থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে কলকাতা শহরে পড়তে আসছে। কেমন শিয়ালদা স্টেশনের যে এসকালেটার, আমি সেইখানে তাদেরকে প্রথম দেখি। তারা যখন দাঁড়াচ্ছে, সে কিন্তু এসকালেটারে পা দিতে ভয় পাচ্ছে আর হি করে হাসছে। ব্যাপারটা মজাও লাগছে, আবার ভয়ও পাচ্ছে। সেই মেয়েকে বা সেই ছেলেকে আমি তার 6 মাস পরে দেখি, সে ওদিকে তাকাচ্ছে না, সে মোবাইলে কাজটা করতে করতে ওখান থেকে নেমে উঠে চলে যাচ্ছে। একটা উদাহরণ দিলাম ছোট্ট। তার এই যে ট্রানজিশনটা হচ্ছে, ওই যে একটি লাজুক ব্যাপার আমি পারছি না হচ্ছে, তারপরে কদিন পরে সে ওইটাকে ভুলে গেছে, ব্যাপারটা তার মাথা থেকে বেরিয়ে গেছে। তার এই ইভলিউশনটা তো আমিও সঙ্গী, আমি তোর পাশে দাঁড়িয়ে দেখি, মজা পাই। ফলে তোমরা তো আমার কলজের টুকরোর মতন, আমাদের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে আমি না মিশতে পারলে আমি লিখবো কেন কথা? তাহলে ওটাই কারণ, ওটাই আমার অনুপ্রেরণাই বলো, ওটাই আমার ড্রাইভিং ফোর্স বলো, ওটাই। না স্যার, কারণ আজকাল যেটা দেখছি সেটা হচ্ছে যে বড় যারা জেনারেশন, তারা চিরকাল ছোটদেরকে দোষ দিয়েই মানে খুব খুশি হয়। তো সেই জায়গা থেকে আপনি যে এত সুন্দরভাবে আমাদের ব্যাখ্যা করেন, এবং মনে হয় যেন আমাদেরই জেনারেশনের কেউ ব্যাখ্যা করে দিল জিনিসটা একদম সত্যি করে। তো এইটা সেই জন্যই তো আমি লিখবো। যিনি লিখবেন এটা তার ডিউটি। যেমন যিনি বৈজ্ঞানিক, যিনি জীবাণু নিয়ে গবেষণা করছেন, তার ডিউটি হচ্ছে জীবাণুকে চিনবেন। আমি তাকে বলবো, বাবু আপনি এমন করে জীবাণুটা চেনেন কেমন করে? তিনি বলবেন এটাই তো আমার কাজ। তেমনি তোমাদের চেনা, তোমাদের কথা বলা, এটা তো আমার লেখকের কাজ, আমি আমার ডিউটিটা করছি। আর স্যার, যেহেতু এবার আমরা বইমেলায় বসে আছি, আর আপনার তো আবারও অনেকগুলো নতুন বই বেরিয়েছে, যেমন পত্রভারতী থেকে শ্যাওলা ভেসে যায় বেরিয়েছে, শব্দ থেকে দশলৌকিক বেরিয়েছে, দশরূপিণী, হ্যাঁ হ্যাঁ, আর খোয়াবনামা থেকে একটি সত্যি ঘটনা বোধহয় বেরিয়েছে ছোট্ট বই হিসেবে, হ্যাঁ, ইতিহাস। হ্যাঁ, কুমারের যে ফাঁসি হলো, ওই পুরো ষড়যন্ত্রটা এবং ওর যে লিগাল ব্যাটলটা আছে ওর মধ্যে, কি করে হলো ব্যাপারটা, ওটা পড়ো, ওটা প্রচণ্ড ইন্টারেস্টিং কাজ। স্যার, আমি বলবো এই 3টে নিয়েই আপনি যদি একটু কিছু বলেন, 3টে নতুন বই। 1 নম্বরটা হলো শ্যাওলা ভেসে যায়। শ্যাওলা ভেসে যায় একটা দীর্ঘ পটভূমি আছে। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন মরিচঝাঁপি ইনসিডেন্টটা ঘটে। তখন ওখান থেকে যে পালিয়ে আসা মানুষজন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছিলেন, ভিক্ষে করছিলেন, ঘুরে বেড়াচ্ছিলেন। এমন একটি পরিবার, এক বৃদ্ধা তার পুত্রবধূকে নিয়ে আমাদের বাড়িতে এসে কাজ নেন। তিনি ছিলেন ওই নমশূদ্র সম্প্রদায়ের মানুষ। তা তিনি আমার জামিনী বুড়ি, তিনি আমাদের ঘর মুছতেন, কাজ করতেন, তার ছেলেরও কাজ করতো, আর মধ্যেই বসে কপাল চাপড়াতেন, ঘরের মাঝখানে বসে কপাল চাপড়াতেন। আমি বললাম, কী হলো মাসি? বলে, ভূতের ভয়ে উঠলাম গাছে, ভূত বলে আমি পেলাম গাছে, তোমাদের তাড়াতে আমরা এত কিছু হইলো, সেই তোমাদের বাড়ি এসে ঝিগিরি করতে হলো, মানে বুঝিনি। এর বহুদিন পরে 2009-10 সাল নাগাদ ভূপালে যখন আমি পোস্টেড, তখন একটি উদ্বাস্তু উপনগরীতে আমি যেতে হয়, বাঙালি উদ্বাস্তু নগরী না, 30টা গ্রাম একত্রে বেতুল অঞ্চলে। সেখানে গিয়ে আমি প্রথম দণ্ডকারণ্য থেকে ওখানে যে সেটেল করার লোকজন বাঙালিরা, তাদের জীবনটাকে ক্লোজলি দেখতে আরম্ভ করি। এরপরে আমার কাছে এই যামিনী বুড়ির কথাটার অর্থ বেরোয়। সেটা হচ্ছে যে পূর্ববঙ্গে কিন্তু উচ্চবর্ণীয় বাঙালি হিন্দু, নিম্নবর্ণীয় বাঙালি হিন্দুর মধ্যে একটা বিরাট বিভেদ হয়ে গিয়েছিল। এই বিভেদ হওয়ার পরে উচ্চবর্ণীয়রা আগে চলে আসে, ওরা আসেন পরে। তারা তখন খুব বিমাতৃসুলভ ব্যবহার পেয়েছিলেন। ফলে এই নিম্নবর্গীয় বাঙালিদের একটা সুদীর্ঘ যাত্রা শুরু হয়। এখান থেকে বেরিয়ে সেই চলে যায় মধ্য ভারতে, ছড়িয়ে পড়ে, সেখান থেকে মরিচঝাঁপি ফিরে আসে, আবার মার খেয়ে সেই
উচ্চবর্ণীয়দের বাড়িতে কাজে ফিরে আসছে কেউ, আবার ওরই মধ্যে এই নিয়ে প্রচুর ঘুরেছি, ফিল্ড ওয়ার্ক করেছি, করতে করতে যেটা আমার সবসময় লেখকদের যেটা চোখ থাকে যেটা, যে দেখো কেউ মরছে, মার খাচ্ছে, হচ্ছে, ওর মধ্যেই ভালোবাসছে। একটা জায়গায় সেই গোন্দাপল্লী বলে একটা জায়গা আছে তারোবার পেছনে, সেখানে একটি গ্রামে কাজ করতে গেলাম, ওই এদের ইন্টারভিউ করতে গেলাম, গিয়ে দেখে একটা টিনের দোকানঘর, ওনাকে চলো যাই, গিয়ে দেখলাম যে ছোট্টখাটো জিনিস নিয়ে বেচছে। তার স্বামী বাঙালি, স্ত্রী ট্রাইবাল মেয়ে। তারপরে শোনা গেল এই ওখানকার স্থানীয় হালবি ট্রাইবের একটি মেয়ের সঙ্গে ওর একটা অ্যাফেয়ার হয়, তখন বাড়ি থেকে মেরেই ফেলবে, ও রাখবে, স্বাভাবিক, বাঙালি বাড়ির সঙ্গে হবে নাকি, দুজন পালিয়ে আসে। তারপরে খোঁজ নিয়ে দেখলাম যে এই বাঙালি এবং ওখানকার স্থানীয় উপজাতীয় মানুষদের মধ্যে যে ভালোবাসার বাঁধনগুলো প্রচুর গড়েছে। এই আমার এই গল্পে তাদের কথা এলো। এই দুটো ভালোবাসার গল্প, মাটির প্রতি সাংঘাতিক এবং আত্মঘাতী ভালোবাসা, আর নরনারীর ভালোবাসা। এই দুটো ভালোবাসার স্রোতকে, এই যে দেশকাল উল্টে দেওয়া, ধ্বংস হওয়া যে সময়টা, তার মধ্যে দিয়ে দুটো ভালোবাসার স্রোত কীভাবে বয়ে চলেছে সেটা হলো শ্যাওলা ভেসে যায়, আর সেই স্রোতে মানুষগুলো ভেসে যাচ্ছে, তারাই শ্যাওলা। দশরূপিণী হতে 10টা গল্প, মেয়েদের 10টা রূপ, এবং তার মধ্যে অধিকাংশ রূপই কিন্তু বিভিন্নভাবে, কেউ আত্মত্যাগ করেন, কেউ প্রতিশোধ নেন, কেউ ভালোবাসেন। যখন যেটা করে সেটা কিন্তু ভয়ঙ্কর ইন্টেন্স হয় মেয়েদের। তার ভালোবাসা, তার জড়িয়ে ধরাটা যতটা ইন্টেন্স, তার প্রতিশোধ ততটাই ইন্টেন্স। এই প্রতিটি রূপকে আলাদা আলাদা করে ওর মধ্যে দেখানো আছে। আর ওতে দেখবে বিভিন্ন চরিত্রের মধ্যে একটি চরিত্র আছে সাংঘাতিক অন্যরকম, সে ছিল স্পাই হ্যান্ডলার, বাঙালি স্পাই হ্যান্ডলার মেয়ে। সে একটি নকশাল ছেলেকে জেল থেকে বের করে এনে তাকে ওই পাকিস্তানি আর্মি বেসে ঢুকিয়ে দিয়েছিল মোল হিসেবে। সাংঘাতিক গল্প এই সমস্তগুলো। আর এই শপিজেন থেকে বেরোলো যেটা বাংলা সাহিত্যের 150 এটা একদম বঙ্কিম থেকে শুরু করে এই মুহূর্তের তন্ত্র সাহিত্য অবধি কতগুলো ইপোকাল সাহিত্যকে ধরে ধরে সাহিত্য বিবর্তনটাকে নিয়ে পুরো কাজটা। এই তিনটেই প্রধান। আর ফাঁসির মঞ্চে তো বললাম। আর বলছি যে মানে যেহেতু আমরা জানি যে লেখক হতে গেলে আগে তো বিশাল রকমের পাঠক হতে হয়, তো এমন একটা বই যেটা আপনার মতে সবার পড়া উচিত, যদি আপনি একটু সাজেস্ট করেন। রমারলার যা ক্রিস্তফ, একটাই নাম বলতে বলছে, একটাই। ঠিক আছে, এটা পড়ো, নিজেও পড়ো। আচ্ছা, ধৈর্য ধরে পড়তে হবে। আচ্ছা, কিন্তু তোমার জীবন বদলে যাবে। আমার বদলে গেছিল। আর শেষ প্রশ্ন যেটা, সেটা হলো যে বর্তমানে বাংলা সাহিত্যে যদি আপনাকে কোনো লেখক লেখিকাকে সাজেস্ট করতে হয়, মানে 3 জনকে আমি বলছি, আপনার যদি বেশি হয় কোনো অসুবিধা নেই, যদি সাজেস্ট করতে হয় তাহলে কাদের সাজেস্ট করবেন? এই মুহূর্তে যারা, হ্যাঁ এই মুহূর্তে যারা লিখছে, মানে সমকালীন সাহিত্যে। একজন তো আমার ঘনিষ্ঠ বন্ধু সৈকত, 2 নম্বর হচ্ছে পরিমল ভট্টাচার্য। এই আমার মানে আমি ফুলুদা বলে ডাকি আমরা, আমাদের বড্ড প্রিয় একজন লেখক। এবার তৃতীয় জায়গাটায় আমার অজস্র বন্ধুরা একত্রে আছেন। তাহলে আপনি পরপর সবকটাই বলতে পারেন, কোনো অসুবিধা নেই। না, আমি তৃতীয় জায়গাটাতে একটু পুরনো একজনের কথা বলবো, যিনি এখনও লিখছেন, আমাদের প্রচণ্ড প্রিয় মানুষ শেখর বসু। তার লেখাগুলো কিন্তু বলবো, আসলে এভাবে বলা যায় না, কিন্তু ওই আর কি আমার পড়তে ভালো লাগছে বেশি। এবং আমরা কি করি, যে আমি হঠাৎ করে আমার মাথায় যে নামটা আসে, নিঃসন্দেহে সে নামটা আমার, এই 3টি আমার কিন্তু প্রাথমিক মাথায় আসছে। যদিও আমি বললাম এটা শেষ প্রশ্ন, কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় এখন খুব টিকটিক করছে, সেটা আমার জিজ্ঞেস করতেই হবে। সেটা হলো যে এই যে আপনি একটা মানে অনবদ্যভাবে ভালোবাসাকে ব্যক্ত করেন, যেখানে হচ্ছে মানে কোনো ব্যর্থতার ভয় নেই। মানে সাধারণত আমরা দেখি প্রেমের গল্পে বা ভালোবাসার গল্পে যে হয় যে দুজনকে মেলাতেই হবে, আপনার গল্পে কিন্তু সেরম নেই। আপনার গল্পে জীবন চলছে, তাতে যদি দুজন মেলে তো মিললো, না মিললো ঠিক আছে, স্রোতের মতো ভেসে গেল, ঠিক আছে, বা অন্য কোনো একটা গল্প হলো, ভেসে গিয়ে অন্য জায়গায় কোনো গল্প হলো। এই মানে আপনার কাছে ভালোবাসার ডেফিনিশনটা কি, এটা দিয়েই আমরা শেষ করবো। যেটা বললে সেটা, যেটা তোমরা বিশ্বাস করো, তাই না? তুমি যখন বলছিলে, তোমার পুরো বডি ল্যাঙ্গুয়েজ বলছিলে তুমি এটা বিশ্বাস করো, আমারও সেটাই বিশ্বাস। এইটাই, যে ভালোবাসা কোনো শেকল নয়, ভালোবাসা আসলে মুক্তি দেয়। মিলে গিয়ে মুক্তি হতে পারে, না মিলে গিয়েও, কিন্তু ভালোবাসাটা একটা খুব ইউনিক জিনিস, যে বাঁধে না, যে মুক্ত করে, আলোর দিকে নিয়ে যায়। সেটা যেটা আমার বিবিওর তাই হয়েছে, এখানে শোভনেরও তাই হয়েছে, ওইটাই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার আমাদের এতটা সময় দেওয়ার জন্য, আমাকে এতটা সময় দেওয়ার জন্য। কারণ তোদের এজ গ্রুপের সঙ্গে এতটা সময় পাওয়াটা আমাদের কাছে সৌভাগ্যের। কারণ তোরা তো আমাদের বুড়ো বলে পাত্তা দেয় না, সব বলে যে এই বাবা এরা তো সিনিয়র জেনারেশন, বেশিক্ষণ একটু দূরে যাই।
এই তোরা এতক্ষণ আমার সঙ্গে বসে আছিস, তো আমার সৌভাগ্য। আমরা কবে থেকে এটার জন্য অপেক্ষা করে আছি আপনাকে বোঝাতে পারবো না, মানে কবে থেকে আমরা দুজন মিলে খাটছি এটার জন্য। চল, ভালো আড্ডা হলো। হ্যাঁ, খুবই ভালো, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, নমস্কার, সবাইকে নমস্কার।